ওই মা তোমারে করি মানা, বেশি চালাকি করতে যেও না। আমার ওই বাজে গল্প টল্প মোটে আমার ভালো লাগে না। সত্যি কথা কি জানেন বাবা, এক জামাই গেছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি জামাই গেছে, কিন্তু নতুন নতুন বিয়ে করিছে তো ও মনে মনে চিন্তা করতেছে শ্বশুর বাড়ি যাই একটু ভদ্রতা দেখাবো। ও বাড়িতে কিন্তু কুম্ভকর্ণের মতন গেলে খায় তো না, গেলে 6 মাস ঘুমোয় আর 6 মাস জম্মের খাওয়া খায়, ওই রকম খায়। কিন্তু নতুন বিবাহ করেছে, গিন্নির কাছে একটু মাতুব্বরি দেখায় যে আমি একটু কম কম খাই। মাঝে মাঝে বাজার ঘাটে যায়, বাড়িতে বসে বাজার থেকে মাইরিয়ে এসে বাড়িতে দেখায় আমি কম খাই, মানে বাজার থেকে খেয়ে দিয়ে আসে। শ্বশুর বাড়ি বেড়াতে গেছে, শাশুড়ি মা, কাকি শাশুড়ি, মেসো শাশুড়ি, নিজের শাশুড়ি সবাই ভাত দিতে যাচ্ছে। না 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 মা, অতগুলো আমি সেবা করতে পারি না, বুঝেছো না, আমি টাউনে থাকি, আমি অতগুলো খেতে পারি না, আমি অল্প খাই। মা অল্প দাও, মানে অল্প কয়টা দেয়, ওরা কয় এই জামাইরে বেশি দিস না, বেশি খালি আবার জামাইয়ের শরীর খারাপ হবে, ও ভদ্র জামাই, ও বেশি খায় টায় না, দুধ জ্বালাইয়ে দেয়। ওরে কপাল রে, গরুর দুধ জ্বালাতেই জ্বালাতে লাল হয়ে যায়, তারপরে বেশি তো খায় না, লাল হয়ে গেলি 1 কাপেই তো কাজ হয়ে যায়, ওই দুধ জ্বালাইয়ে দেশে জামাইরে। কয় বাবা নেও নাও, খেয়ে নাও বাবা, একটু ভদ্রভাবে বলছি, খেয়ে নাও খেয়ে নাও, তোমরা টাউনে মানুষ তো, আমরা তো গ্রামে থাকি, তোমরা টাউনে মানুষ, খেয়ে নাও বাবা। ওইরকম তো খাইছে, কিন্তু রাত 12টার সময় গিন্নিরে নিয়ে শুয়ে রইছে। ওনার তো পেটের সুসই ডন মারতিছে, মানে জম্মের গেলা গেলে বাজারে যাইয়ে, আর ওই অল্প কয়টা ভাত খাই কি বসে থাকতে পারে? এইবার কি করবে, গিন্নির কাছে বলতিছে কি গো ঘরে কোনো খাবার টাবার আছে নাকি? কয় এত 12টার সময় কোথায় খাবার পাবো? হ্যাঁ, ব্যাপারটাকে তুমি ভালো করে খেতে পারো না? কয় গিন্নি তখন তো অল্প অল্প খাইছি, দেখি কিছু আছে নাকি। খুঁজতে 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 পরের দিন ওই শাশুড়ি, কাকি শাশুড়ি, মেসো শাশুড়ি সবাই তো আইছে, নতুন জামাই, ভেরি বিউটিফুল জামাই, ওনারা দেখতে কিন্তু সব শাশুড়িরা ছুটে আসে। আর জামাই যদি একটু বেশি ভালো হয় বাবা, তাহলে দেখবেন শাশুড়িদের খুব আনন্দ হয়, তাই না আমা? জামাই ভালো হলে শাশুড়িদের জম্বের আনন্দ। আর জামাই যদি একটু পলিও টাচ হয়, এটা বেরে মাঠে কয় দিদি লো তোর জামাইটা কেমন খোলা রে, হাঁটতেই পারতেছে না, ও কিন্তু ভালো, কয় নাও খাও, দেয় কি দেয় না, এইরকম বাবার কি। সত্যি কথা, জামাই যদি ভালো হয় রে মশাই, ওই যে আমার সঙ্গে বেহালা বাজাচ্ছে না আমার বাবা শঙ্কর সরকার, ওদের বাড়ির কাছে কাকি শাশুড়ি, প্রায় জামাই আর শাশুড়ি প্রায় সেম সেম বয়স। কাকি শাশুড়িও জম্বের সুন্দর, আর জামাইও ভেরি 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 সুন্দর। ওরে কপাল রে, জম্বের সুন্দর। এইবার ওই বেড়াতে আসলি ওই কাকি শাশুড়ি কয় দিদি রে, দিদি এই জামাই আইছে আজকে দুপুরবেলা আমার বাড়িতে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল, সোনা মুখ রান্না করে দেবো, দুটো খাবে আমার বাড়ি। ঠিক আছে। ওইরকম আসলেই কাকি শাশুড়ি খবর দিয়ে নিয়ে যায়, আর জামাইয়ের কাছে বসে বসে কুটি কুটি কি যেন কয়, কতি কতি বেশ কিছুদিন ওইরকম জাতি জাতি। বাবা মেয়েটা একটু কালো তো, আর শাশুড়ি প্রেমের আলো। বেশ কিছুদিন পরে জামাই আর শাশুড়ি কি যেন হয়ে গেল, তারপরে কিছুদিন পরে ওরা দুইজন পটলডাঙ্গায় চলে গেছে, মানে দুইজন হাওড়া প্ল্যাটফর্মে চলে গেছে। তো এইরকম আপনাদের এই জায়গায় কোনো জামাইয়ের সাথে শাশুড়ি ঘটছে নাকি? এই জায়গায় ঘটে না, এই জায়গায় সব ভালো। আপনারা তো হাসেন, আমরা কবি গান গাই বাড়ি, অনেক জায়গায় অনেক কিছু দেখি। ওই রকম জামাই যাইয়ে করছে কি জানেন, রাত 12টার সময় জম্বের খিদে লাগছেন, করবে কি, পাবে কোন জায়গায় খাবার? কোনো জায়গায় নাই। এইবার ওই শাশুড়িরা কি করেছে, সকালবেলা জামাইরে চানা ভাজা দেবে। চানা ভাজা তো অনেকেই বোঝেন, মানে ছোলা ভিজয় রেখে কলানো কলানো অবস্থা হয়, ওই ছোলা সিদ্ধ করে জামাইরে খাওয়াবে। প্রায় মিষ্টির হাঁড়ি প্রায় 2-2.5 কেজি ওজনের মিষ্টি ধরে, এইরকম হাঁড়িতে ওই চানা ছোলা ভিজে থুইছে। ওই জামাইর লাগিছে জম্বের খিদে রে বাবা, যাইয়ে গিন্নির কাছ থেকে আস্তে করে উঠে যাইয়ে ওই হাড়ি পাইছে, পাইয়ে দেখে ছোলা ভিজানো জম্বের মারা মারিছে, 2.5 কেজি ছিল, সব ব্যবস্থা হয়ে গেছে। সব ব্যবস্থা দিয়ে তো চুপচাপ ঘুমিয়ে আছে।
কিন্তু ছোলা কি আর ঘুমোয়? ছোলা কিন্তু ঘুমোচ্ছে না। ছোলা পেটের মধ্যে যাইয়ে কালবৈশাখী আরম্ভ হয়ে গেছে। ছোলায় বাঁধাইছে জ্বালা। এইবার পেটের মধ্যে কালবৈশাখী ঝড় আরম্ভ হয়ে গেছে। ওই খানিক সময় পরে জামাই চিন্তা করে ব্যাপারটা কি, দরজা খুললি তো সবাই টের পাইয়ে যাবে, দরজা তো খোলা যাবে না, পায়খানায় যাওয়া যাবে না, গিন্নিরিও ডাকা যাবে না, কি করা যায়? পেট ধরিয়ে কইতে পাইতে বেড়াচ্ছে। এমন সময় একটা ব্রেনে বুদ্ধি আসছে, আমার এই মাউইমার মতন আর কি বুদ্ধি, মানে বুদ্ধি আসি গেছে। ও যাইয়ে যে হাড়িতে 2.5-3 কেজি ছোলা ভিজানো ছিল, ওই হাড়ি পাইতেই মশাই বসান দিয়ে দিচ্ছে। আপনারা আবার আমার কাপড় তোলা দেখে ভাইবেন না যে আমি করেছি আর কি। উনি ওই হাড়ি বোঝাই করিয়ে বেশ একদম পাতলা পাতলা একেবারে সুন্দর মুগের ডাল একদম বোঝাই হয়ে গেছে। তারপরে কি করিছে জানেন? ওটারে তো ফেলতে হবে, গিন্নিরে তো আর বলতে পারতেছে না। আবার ওনার জুয়ান জুয়ান কতগুলো শালিও আছে, ওরে কায়দা। এইবার ওই সকালবেলা মিষ্টির হাড়ি যেই রকম হাড়িতে দেখেন না কাগজ দিয়ে উপরে সুন্দর মোড়াইয়ে 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 গাডার দিয়ে আটকায় দেয়, ওরকম মোড়াইয়ে মোড়াইয়ে বেলা প্রায় 9টা হয়ে গেছে। দোতলার উপর বেচারি ঘুমোয় রইছে। সেইখান থেকে এই তোর দাদাবাবুরে কিন্তু ডাকিস না, টাউনে মানুষ, ও 9:30টার সময় ঘুম থেকে ওঠে, ডাকিস না। তো দাদাবাবু আজকাল কিন্তু আর দাদাবাবু বলে না, বলে বাবা? আজকাল দাদাবাবু বলে না, একটু সাইড টাইট করে কয়। কি বলেন তো? জাম্বু। আজকাল একটু সাইজ অন্যরকম। তা 9টা 9:30টায় ঘুম থেকে উঠেছে। এইবার উনি তো ওই মাইরিয়ে বসে রইছে, হাড়ি বোঝাই করে মাল মশলা রইছে। চিন্তা করে শালা কারোর কাছে দেওয়া যাবে না, আস্তে করে ওডারে নিয়ে বাথরুমের মধ্যে ফেলাই দিয়ে হাড়িটারে বাইরে ফেলাই দেবো, কেউ শালা টের পাবে না, গিন্নুরিও কব না, কেউরে কব না। এইবার মিষ্টির হাড়ি, নতুন হাড়ি তো, ওই বেশ সুন্দর করে কাগজ দিয়ে প্যাকিং করে নিয়ে মাথায় করে যাচ্ছে। আর ওই শালিরা চিন্তা করতেছে, কয় ও জামাই বাবু, জামাই বাবু, কালকে রাত্রবেলায় মিষ্টি নিয়ে আমাকে বাড়ি ঢুকিস, ওই মিষ্টি ঘরে বসে একা একা খাচ্ছ, হ্যাঁ? ওই মিষ্টি রাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? আমাকে দিয়ে যাও। এক শালি এই পাশের হাত ধরছে, কয় এই ধরিস না ছাড়। আর এক শালি এই পাশের হাত ধরছে। মশাই, শালি তো হাত ধরিয়ে সিঁড়ির থেকে নামতেছে বারে বারে, তাদের করে মানা, এই তোর আমার হাত ধরিস না। ও দাদা বাবু, না দিয়ে যাচ্ছ কোথায়? যেই টান মারিছে আর পড়বি তো পর, ওই হাড়ি শালার ফটাস করে পড়িয়ে যাইয়ে ফাটিয়ে সবার নাক মুখ জড়াই গেছে। আমা ওই মা, তুমি এইরকম জড়ায় কড়ায় পড়িয়ে রইছো মা, ওই মা। এসেছে দেখো কাল, প্রত্যেকের পিছনে আছে কাল। এই যে ভালো পোশাক পরে বসে রইছো, মনে মনে চিন্তা করতেছো এটা কবি গান, যুক্তিযুক্ত গল্প কথা, এর মধ্যেই চলে যাবে ব্যথা। বাবা, যা কিছু করছো মন ভেবে দেখো, কদিনের জন্য পৃথিবীতে এসেছো। শুদ্ধ কর্ম তোমাকে, তুমি যেদিন সাধু বলবে সবাই তোমাকে সাধু বলবে। আর তুমি যত মালা গলায় দেওয়ার যাই করো, চুল রাখো নাকি বাবা? সত্যি কথা তো, যত মালা গলায় দিয়ার চুল রাখি, ওই যাইয়ে যদি কুতকুত হইয়ে তাকাই, হরি সবাই যাইয়ে কাজ হবে না। কয় ভাই, হরি সবাই গেলাম, একটা পান গুও জোটে নাই। নিজের কর্ম দোষে আমা নারায়ণী সেনা, এরা সবাই আমার 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 যবে যাবে, তবে দেহ শুদ্ধ হবে, বিশুদ্ধ প্রেম মহাভাবে ঘটবে অকাম কামনা। আমা আমার আমার ছাড়িয়ে দাও, আমার আমার করিও না। সারা দেহে যদি বিষ্ঠা জড়াইয়ে নাও, আপন দোষে দোষী হবা। তাই বাংলাদেশে আমার ছোটবেলায় লোকসঙ্গীত গান গাইতাম, আমি রেডিওতেও গান গাইতাম, অনেক গান রেডিওতে আপনারা হয়তো আমার গান শুনেছেন। কেউ কেউ পোষা পাখির গান, কত সুন্দর সুন্দর গান গাইতাম রেডিওতে। আপন দোষে দোষী হইয়া রে বন্ধু, কপালের দোষ দিও না রে। আমার শুনছো না এই গান? আপন দোষে, গানটা কিন্তু আমার না, অন্য গায়কের গান, আমিও গাইতাম।
বাস্তব সত্য কথা। আপন দোষে দোষী হইয়া রে বন্ধু, কপালের দোষ দিও না। এরা সব আমার, আমা হতে উৎপত্তি জীব, আমাতেই হবে লয়, আমাকে ভজিলে দীপ মক্ষ পদ পায়। ও মা, আমার আমার করো না। বুঝেছেন কেন আমি হাসি দিচ্ছি? আমি নয়, কাল হাসি দিচ্ছে। প্রত্যেকের পিছনে আছে কাল, কাল সমন আসছে। তাই আমার গান প্রথমেই করেছি, যেদিন মায়ার বাঁধন ছিঁড়ে যাবে, বিষয় বাড়ি পড়ে রবে, ভেবে দেখো ভোলা মন আপন কে হবে, আপন কে ভবে। এবার দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাই। আপনারা বসে বসে জ্ঞানীগুণী ভক্ত সবাই করবেন শ্রবণ। আমার শতপুত্র মারা যায় কেন? বিনা অপরাধে। বলছে মা, তোমার পুত্রগণ তো তুমি নিজেই মেরেছো, তুমি নিজে তোমার পুত্রদের মেরেছো, নিজের কর্মদোষ। এখন শুধু করছো ফোঁস ফোঁস, তাই না? অনেকে কিন্তু আমাদের এই কর্মদোষে দোষী হতে হয়। ও মা, এটা বাস্তব কিছু কথা বলি। অনেকে সংসার জীবনে যারা ইয়াং জেনারেশন যারা, তারা কি করে বলুন তো বাবা? সংসার বড় হয়ে যাবে, সংসার বড় হয়ে যাবে, সেই জন্যে কিন্তু অনেক অপকর্ম করে। অকালে অনেক পুত্র কন্যা যাচ্ছে ঝরে অনেক সংসারে। তবে আজকের আসরে যারা আছে এদের মধ্যে ওই রকম কেউ নাই। তবে এমন অনেক জায়গায় দেখেছি, নার্সিংহোম, হসপিটালে। বাবা বলি আমি, সভ্য সভাস্থলে মহাভারত মহাকাব্য যাহা ঘটেনি ভারতে, তাহা লিখে যায়নি মহাভারতে। বাস্তব এই সত্য কথাগুলো গোপন আছে। আমি করি বর্ণনা। বাবা, রাজ্যে জ্যেষ্ঠ পুত্র যে হয় সেই তো রাজত্ব পায়, তাই না? হ্যাঁ, জ্যেষ্ঠ পুত্র রাজ্যে। আমার বাড়িতে যিনি জ্যেষ্ঠ পুত্র হবে, পিতৃ সমতুল্য হয় না বাবা, জ্যেষ্ঠ পুত্র। তাহলে কথাটা বলি সভ্য সভাস্থলে, আপনারা জ্ঞানী সকলে করবেন শ্রবণ। কুন্তির গর্ভ আগে হলো, গান্ধারীর গর্ভ পরে হয়। গান্ধারী এই মা, ওই মা যে আজকে আসরে আসছে, গর্ভ যখন পরে হলো, কথাটা খুলে বলা ভালো। আপনারা জ্ঞানীবন্ত সকল শাস্ত্র করেছেন অধ্যয়ন। আমার মা কি করেছিল? তার গর্ভটা তো পরে হলো, চিন্তায় পড়ে গেল, হায় রে হায়, আমার ছেলে যদি করে জন্মগ্রহণ, রাজত্ব পাবে না কখন। কুন্তির ছেলে যদি আগে আসে, ও বসবে সিংহাসনে, আর এসে বসে। মনে আছে? ভাবো, ওদের আমি ব্যবস্থা করে দেব। লোহার মুষল হাতে ধরে আমি বলি পরিষ্কার করে, আপনারা করুন শ্রবণ। গভীর নিশি যখন এলো, মা গান্ধারী ঘরে গেল, লোহা দিয়ে নিজের পেটে আঘাত করে তাদের অকালে করলো পতন। সত্য কিনা মা? অকালে তাদের ঝরে যেতে হলো। একটা মাটির হাড়ির মধ্যে রেখে দিল। সুপ্রভাত যখন হয়, আমি বলি এ কাব্য সভায়, সে তখন হাড়িটাকে কঙ্খে নিয়ে ধীরে ধীরে ফেলতে যায়। ফেলতে যখন যাচ্ছে সরোবরেতে, আপনারা বিজ্ঞ শ্রোতা, আমি বলি এ কাব্য পথে আপনারা করুন শ্রবণ। ব্যাস মুনি দূরে থেকে বলছে আমা। ব্যাস মুনি করেছে দর্শন। ব্যাস মুনি ডাক দিয়ে বলছে মা, এ কি করছো মা? অন্তর্যামী ঋষি হয় বাবা, সাধুন মহান ঋষি যারা, অন্তরের খবর বোঝে তারা। আজকে মা গান্ধারীকে ডাক দিয়ে বলছে, ও মা, মা জানে সন্তানের ব্যথা অন্যে বোঝে না, এ জীবনে মায়ের প্রাণে আঘাত কেউ দেবে না। কিন্তু মা, তুমি যদি অপকর্ম করো, তোমার সাজা নিতে হবে। তাই অনেকে দেখুন বাবা, বাস্তব একটুখানি ইঙ্গিত দিয়ে যাচ্ছি, অনেকে দেখবেন সংসার বড় হয়ে যাবে, সেই জন্য নার্সিংহোমে যাইয়ে কিন্তু ব্যবস্থা দেয়। আমার আসরে কিন্তু কেউ নাই। আসরে আছে কিনা তাও সঠিক জানি না, তবে অনেকে ব্যবস্থা দেয়। ব্যবস্থা দেওয়ার পরে ওই যে নিজের পাপের বোঝা নিজে মাথায় নেয়, পরের জন্মে যাইয়ে কত ওষুধ খায়, কত গুরু গোসাইয়ের চরণ ধরিয়ে কয়, বাবা আমার একটা সোয়াল মাইয়ে হলো না, বাবা একটু দিয়ে যাও। গুরুদেব যতই দিক কাজ হয় বাবা, ও কল কবজা তো আগেই তালামারি বন্ধ করে দিয়েছে। পূর্ব জন্মের অভিশাপ যদি মাথায় থাকে, এক ফোঁটা বীর্যের মধ্যে অনন্ত অনন্ত বিশ্ব
সন্তান তার মধ্যে বিরাজ করছে, সূক্ষ্ম থেকে সূক্ষ্মাকারে। ব্যাসমুনি ডেকে বলে তারে, আমা আমি তোমাকে করি মানা। নিজের পুত্রকে এইভাবে নিজের মা হত্যা করে না মা, তুমি না মা? মা তো জানে সন্তানের ব্যথা, মা জানে সন্তানের ব্যথা, অন্য বোঝে না। একবার জয় হরি বল, গৌর হরি বল। এ জীবনে মায়ের প্রাণে কেউ ব্যথা দিও না। মা তুমি এত বড় অন্যায় করো না মা, তুমি আমার কথা ধরো, তোমার কলসি নিয়ে তুমি নিজে গমন করো। কথা ধরো তাই 101টা ঘৃত পত্রে একটু একটু করে কেটে কেটে রেখে দিও তাই। আমার গান্ধারী, আমি কথাটা যাচ্ছি ব্যাখ্যা করি। 100টা ঘৃত পত্রে যখন রেখে দিল, 101জন সন্তান তার হলো। হ্যাঁ, মারিয়ে তো আগেই রাখছো, হ্যাঁ, এখন দোষকার আমার। ও বাবা, দুর্বাসা ঋষি, আমি বলি আপনাদের পাশাপাশি, দুর্বাসা ঋষি একদিন কুন্তির কাছে যায়। আপনারা শুনুন এই কাব্য সভায়। দুর্বাসা ঋষি কুন্তির কাছে যাবার পরে কুন্তি তখন চিন্তা করে, ভক্তিমতী মা তো, যে ঋষি যখন এসে পড়েছে, মনে আছে ভাবো আজকে ঋষির কাছে সবকিছু জোগাড় করে দেব, সে নিজের হাতে রান্না করবে, আমি একটু প্রসাদ পাবো। মনে আছে ভাবো ঋষি রান্না করে দেবে, আমি একটু প্রসাদ পাবো। এটা চিন্তা করার পরে পরে আমি বলি পরিষ্কার করে, আপনারা শ্রবণ করুন ধৈর্য ধরে। তখন কি করেছে মা কুন্তি করজোরে বলছে, বাবা মনে আছে ভাবো আমি সবকিছু জোগাড় করে দেব, তুমি রান্না করবে, আমি আজকে তোমার রান্না প্রসাদ, তোমার হাতের প্রসাদ আমি সেবা করব। ও বাবা, গুরু যদি এইভাবে বাড়িতে আসে, গুরুকে কেউ যদি মানুষ্য জ্ঞান করে, তাহলে তার নরক যেতে হয়। গুরু কৃষ্ণ অভেদাত্মা, ভিন্ন কভু নয়। হরিভক্ত যারা, গুরু হরি, হরি গুরু। আমার অশ্বিনী গোসাই একটা গানে বলেছে না, ওরে কর শ্রী গুরু কান্ডারি, হরি নামের তরি, হরি বলে তরি খোল রে এবার, ও যদি যাবি ও পার, কর শ্রী গুরু কান্ডারি। বাবা, গুরুকে মনুষ্য জ্ঞান করলে তার নরক যেতে হয়। গুরু হচ্ছে গুরুচাঁদ ঠাকুর, আর যত আছে তারা হচ্ছে পথের সন্ধান দিতে এসেছে, পথ প্রবর্তক বলে তাদের। অনন্ত বিশ্ব পরে বহু অনন্ত মত, গুরুরূপে ভগবান ঘুরছে ভক্তদের সাক্ষাৎ। বাবা, গুরু হচ্ছে পথের সন্ধান দেয়, সেই গুরু স্বরূপে তাকে পাওয়া যায়। আজকে দুর্বাসা ঋষি যখন সম্মুখে এসেছে, মা কুন্তি চিন্তা করে, এই তো আমার সুযোগ। বলছে ঠিক আছে মা, সব জোগাড় করে দাও। একটা একটা করে পাত্র দিল। মণি ঠাকুর রান্না করতে আরম্ভ করে দিল। যখন রান্না আরম্ভ হয়ে যায়, একটা পাত্র কম পড়ে যায়, একটা পাত্র বাটি কিংবা থালা কম পড়ে যায়। মণি ঠাকুর করে বর্ণনা, ওমা সবকিছু দিলে একটা পাত্র যে কম হয়ে গেছে, আমাকে তো দিলে না। বলছে বাবা কি তুমি রান্না করবে, কিসের পাত্র দিতে হবে? আমা মিষ্টি অন্ন রান্না করে আমি রাখবো কিসে, তুমি দিলে না। কুন্তি করে বর্ণনা, এই সুযোগ তো আর ছাড়বো না। মণি ঠাকুর আমার কথা ধরো, এই যে আমি মৃত্তিকায় শুয়ে পড়লাম, নিজের হাতে রান্না করে, আমি বলি প্রকাশ করে, নয়ন জলে সিঞ্চিত করে কুন্তি তখন বলে, সেই কথাটা বলে যাচ্ছি সভ্য সভাস্থলে। আপনারা চিন্তা করুন, কুন্তি চিন্তা করে সুযোগ তো ছাড়া যাবে না। মণি ঠাকুর তুমি আমার কথা ধরো, নিজের হাতে রান্না করে এই আমি শুয়ে পড়লাম, আমার বুকের উপর রেখে তুমি নিজের হাতে সেবা করো। জয় হরি বল। এই দেহ আমার নয়, কৃষ্ণের। যিনি হরিভক্ত আছে, এই দেহ আমার নয়, হরিচাঁদের।
যিনি গৌর ভক্ত আছে, এই দেহ আমার নয়, গৌর চাঁদের, তাই না বাবা? যে যথামাং প্রবদ্ধন্তে তাং ততস্যৈব ভজমহম মম বর্তানুবর্তন্তে মানুষ্য পার্থ সর্বস্ব। এই দেহ আমার নয়, আমার ঠাকুরের এই বাড়ি আমার নয়, আমার ঠাকুরের ছেলে মেয়ে আমার নয়, আমার ঠাকুরের গানের দল আমার নয়, ঠাকুরের এই সুর আমার নয়, ঠাকুরের কথা আমার নয়। ঠাকুরের এইভাবে যদি জীবন যৌবন কেউ সঁপে দিয়ে ধরে, একবার জয় হরিবল গৌর হরি বলে তাকে রক্ষা করে। আজকে কুন্তীর সেবায় মণি ঠাকুর বড় সন্তুষ্ট, এসেছে তার পরমিষ্ট কথায় বড় সন্তুষ্ট। সে ডাক দিয়ে বলল তারে, আমা আজকে বর দেব তোরে, যা মা স্নান করে আয়। যখন বর দেবে করেছে মনস্তাপ, সে চিন্তা করে বর তো পেয়েই যাব, আমার মিটে গেছে সকল অভাব। ছুটতে ছুটতে মা কুন্তি চলে গেল, সেই সুযোগে যেটা এসে কান্দে কাটে গেছে, ওরে কপাল রে, আমার শতপুত্র মারলি কেন? ওটাই কি করছে জানো বাবা, ওরে রামচরের দরকার। আমা তোমরা পরের আসরে সে ঠাইসি দরবার, ওটাই কি করিছে জানো মা? কুন্তি তো সরল প্রাণ, স্নান করতে গেছে, ভক্তিমতী মা তো। আর ওই গান্ধারী কি করিছে জানো, ওই কুন্তি বস্ত্র টস্ত্র কাপড় টাপড় খুলে গেছে, ওইগুলো পরিছে। পরিয়ে কুন্তির গলা নকল করে মণি ঠাকুর তো দুর্বাসা ঋষি ধ্যানমগ্ন অবস্থায় আছে, ধ্যানে বসে চোখ বন্ধ করে দেন, তার কর্ম সেই করে, ধ্যানমগ্ন। আমাকে একটা প্রশ্নও গেছে করে, জগদ্ধাত্রী মায়ের সম্মুখে হাতি কেন? আমি বলছি একটু পরে। যারা মণি ঠাকুর তারা ধ্যানে থাকে, তারাতে কোনো দিক দেখেন না, হাতির দুটো কান বড় বড় কেন বলুন তো? কোনো দিক তারা তাকায় না, তাদের দৃষ্টি একদিকেই। হ্যাঁ, সত্য কি না? সেই জন্য হাতির বড় বড় কান দেখবেন, কত সুন্দর, কোনো দিকে দৃষ্টি করে না তারা, সুদৃষ্টিতে গোবিন্দ তাদের কাছে পড়ে যায় ধরা, মা পড়ে যায় ধরা। আজকে দেখুন, শুনে যান আপনারা, আমি করি বর্ণনা। কাব্যসভার ঠাঁই মা গান্ধারী কর্ম একটুও ভালো করে নাই। কুন্তির বস্ত্র আদি পরিয়ে মণি ঠাকুর তো আছে ধ্যানের ঘরে, যাই কয় বাবা এসে গেছি, বর দাও, দিয়ে দেছে। মণি ঠাকুর তো সাদা মনে কাটা নাই, মা গান্ধারী বর নিয়ে চুরি করে চলে গেছে। চুরি করলে তার সাজা নিতেই হবে, কেউ শালা না দেখলেও। আমার তো আমি দেখতেছি আমি চুরি করতেছি। এই যে আসরে বসে গান শুনছেন, হরি কথা কৃষ্ণ কথা, বহু আসরে গান গাই, কিন্তু এত সুন্দর নীরবতা। এই যে পবিত্র আসর, যেমন মা তেমন বাবা, এখানে বসে যদি আপনারা গল্প করতেন, তাহলে পাপ তো যার পাপ তারই হতো নাকি? একদম পিন পড়লেও শোনা যাবে, এত সুন্দর পবিত্র আসর। সত্যি আমি আজকে আপনাদের এই জগদ্ধাত্রী মোড়ে এসে, এখানে আমি বহু বৎসর গান গাই, এবারও খুব আনন্দ পাচ্ছি। শুনে যান আপনারা সবাই, এইবার কি অবস্থা হলো সেখানে। মা গান্ধারী নকল করিয়ে গলা, বর নিয়ে গেছে সরিয়ে। কিছু সময় পরে পরে আমি বলি পরিষ্কার করে, কুন্তি এসে তো জিজ্ঞাসা করে, পিতা বর দিন আমায়। বলছে, মা ব্যাপারটা কি? এই মাত্র বর নিয়ে চলে গেলা, ব্যাপারটা কি? এই মাত্র চলে গেলা, আবার আইসো কেন? কয়, মা বাবা আমি তো বর নিয়ে যাই নাই, আমি নেই নাই। কয়, না মা তোমার গলা আমি টের পাইছি। কয়, বাবা তুমি বোঝো না, তুমি না দুর্বাসা ঋষি, সেই জন্যই তো তোমার পাশে বসি। বাবা তুমি বোঝো নাই? ধ্যানে বসে দেখে, বলি কাব্য সবার ঠাই, কুন্তির গলা নকল করে গান্ধারী বর নিয়ে গেছে, ওর মাপ নাই। আমা তুমি কান্দো না, মনে আছে ভাবো তোমারে আবার বর দেব। দেব দেবতা নিয়ে ঘরে, 5টি সন্তান আসবে তোমার ঘরে। অমা ওই 5টি সন্তান ওর শতপুত্ররে কি করবে? কি কব মা? কি দোষটা কার? আমি কৃষ্ণ, আমার এই বিশ্বজগতের স্রষ্টা তিনি, তার হাতে বিশ্বজগৎ গড়া। ভালো কর্ম করবা, ভালো থাকবা, ভালো করবা না তোমার সেই রকমই হবে। বিবেচনা করে থাকো, বিবেচনা করে খাও, বিবেচনা না করলে হবে না। মা গান্ধারী তুমি নিয়ে গেছো বর চুরি করি, বিবেচনা করো নাই। বাবা
আমি একটা গল্প মনে পড়ে গেছি, গল্প তো আমার ভালো লাগে না, একটুও ভালো লাগে না, তা যুক্তিযুক্ত গল্প এসে গেলি না বলিও পারি না। কব বাবা, আমাদের একটু সংসার জীবনে প্রত্যেকের বিবেচনা করা দরকার যে অন্যায় করব কিন্তু বড় না হয়, ছোট্ট ছোট্ট অন্যায় করলেও ঠাকুর কর্মশালার দরকার আছে, ওইটুক তো দরকার আছে নাকি? তাই বলে তুমি রেলগাড়িতে উঠবা, টিকিট কাটবা না, ধরা পড়বা, তাতে কি হবে? যে যেমন কর্ম করে তার সেই রকম সাজা হয়, বিবেচনা করবা না? সৈফুদ্দিন নাম করি এক বাবাজি, সৈফুদ্দিন নাম, মুসলমান, তার আবার একটা বিবি আছে আক্কাজ আলী মল্লিক। এইবার বিবি আক্কাজ আলী আর উনি হচ্ছে সৈফুদ্দিন। ওরে কপাল রে, ওনার আবার সর্দি কাশি লাগিছে, জম্বের সর্দি কাশি, আমার এই মাউইমের মতন সর্দি কাশি লাগছে আর কি। যাইয়ে পাড়ায় আবার ভালো পাশ করা একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে, হোমিওপ্যাথি ডাক্তার, সেখানে গেছে সৈফুদ্দিন বাবাজি। হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাওয়ার পরে ওনারে অনেক রকমের ওষুধ, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার, বলছে বাবু এই ওষুধ কিন্তু বিবেচনা করে খাইও। উনি আবার কানে একটু কম শোনে, বুঝেছেন, বুড়ো মানুষ তো কানে একটু কম শোনে। কয় বাবা বিবেচনা করে খাইও। কয় ঠিক আছে ডাক্তার বাবু, আমি বিবেচনা করেই খামু নে। ওই দেশওয়ালি মানুষ তো, মুই তো কইয়াই দিছি মুই বিবেচনা করেই খামু। এইবার নিয়ে আইসে বাড়ি, আইসে বিবির কাছে বলতেছে, বিবি কয় কি হয়েছে? কয় ডাক্তার বাবুর কাছে ওষুধ আনিছো? কয় আনিছি ওষুধ। ওষুধ সত্যি আনিছো? কয় আনিছি মানে এই দেখো না নই আইছি ওষুধ, অনেক ওষুধ দেশে, কিন্তু শোনো, ছোট্ট করে বলতেছে, কেউ যাতে না শোনে। ডাক্তার বাবু কি কইছে জানো? ডাক্তার বাবু কইছে ওইটা দিতি। কয় ওইটা মানে? মানে বয়স হয়ে গেছে তো। কয় ওইটা। ওইটা মানে কি? কয় কব আমি? কও তুমি কও। কয় বিবির সোনা দিয়ে খাতি কইছে। ওরে কাফাল রে, সি সি সি, ওইটা দিয়ে খাওয়া যায় নাকি? ডাক্তার বাবু বলেছে বিবেচনা করে খাইও। ও কয় বিবির সোনা দিয়ে খাইও। এইবার বিবির সোনা তো চাইছে, এইবার সোনা চাইছে। সকালবেলা উঠে উনি এই বিবির সোনা দিয়ে খাচ্ছে, কিন্তু কাজ এই জায়গায় একটা ঘোরালো ঘটে গেছে। ওনার বেশ কিছুদিন পরে ওষুধ টষুধ খাওয়ার পরে আবার ডাক্তার বাবুর কাছে যাচ্ছে। ডাক্তার বাবু বলিছে, বাবা তোমার তো ওষুধ দিয়ে খানিকটা ভালো হয়েছে, তা তুমি এক কাজ করো, তোমার ইউরিনটাকে একটু টেস্ট করতে হবে, পেটের ব্যথা কেন বেশি ভালো হচ্ছে না, একটু ইউরিন টেস্ট করতে হবে। কয় ঠিক আছে। যাইয়ে উনি একটা বোতলের মধ্যে ইউরিন ভোরবেলা বাইর করে ইউরিন ভরিয়ে রেখে বাথরুমে রেখে দিয়েছে। উনি ডাক্তারের কাছে যখন যাবে ওই ইউরিন নিয়ে চলে যাবে। এইবার যথারীতি ভোরবেলায় ওই কল করিয়ে বোতল বোঝাই করে বাথরুমে থুয়ে চলে গেছে। আর ওনার যে বিবি, ওই বিবি ঝাঁটা হাতে ঝাড় দিতে গেছে। ঝাড় দিতে যাই ওই জায়গায় যে ইউরিনের ছাতা থুইছে তা তো আর বুঝতে পারে নাই। ওই ঝাঁটায় বাড়ি লাগে ওই ছাতা পড়িয়ে গেছে। পড়িয়ে যাইয়ে তো ইউরিন সব বাড়ি পড়িয়ে গেছে। এইবার বিবি আবার চিন্তা করে, শালা আমার স্বামী জম্বের রাগী, ওই ইউরিন পড়িয়ে গেছে, তারপরে যদি মারে আমাকে পাশে। উনি আবার করছে কি জানেন, ওনার ইউরিন ওই জায়গায় ভরিয়ে আবার ভালো করে আটকাইয়ে থুয়ে দিয়েছে। এইবার যথারীতি ওই ভদ্রলোক ওইরকম ইউরিন নিয়ে চলে গেছে ডাক্তার বাবুর কাছে। ল্যাবরেটরিতে যেই দেশে ডাক্তার বাবুর টুপি খুলে পিছনে চলে গেছে। ব্যাপারটা কি? অনেক পরীক্ষা করেছি, এইরকম কম্বো তো আর দেখি নাই। ডাক্তার বাবুর বাক্য ফেরায় বন্ধ হয়েই গেছে। আসে বলতেছে, সৈফুদ্দিন ভাই কি হয়েছে? ডাক্তার বাবু ভালো করে কও, কোনো দোষ টোষ হয়েছে নাকি? কয় না দোষ হয় নাই, তাই এইটা ঘটল কি করিয়ে? কয় কি হয়েছে ডাক্তার বাবু? কয় তোমার 6 মাস ঢিপ করি বসে পড়ছে। তোমার 6 মাস ঢিপ করে বসে পড়ছে। উনি আর হাঁটতে পারতেছে না, পেট দৌড়ে 6 মাস তো একটু কুতকুত করে নড়ে ভিতরে নাকি, আমার মায়েরা ভালো জানে। কুতকুত করে নড়তেছে, দৌড়িয়ে মশাই আইসে গিয়ে বিবির কাছে যে ঠাস হয়ে পড়ছে। কয় বিবি মরিছি, আমার এই কল ঘটলো করে। বিবি তো সব জানে,
বিবি বলতিছে, দেখো তুমি স্বামী চিন্তা করো না, তুমি ঘরে যাইয়ে ঘুমাও, 6 মাস তৈছে, আর 4 মাস পরে যাইয়ে আমি ব্যবস্থা দিয়ে আসবো। মা গান্ধারী, আমি কৃষ্ণ, তোমার ব্যবস্থা আমি দেব মা, তুমি অন্যায় করো না, যার যার কর্মে সেজন মরে। দেখো মা, আমার একটা গান শোনো, বহু গান এইরকম আমার লেখা আছে বাবা, আজকে পালার সঙ্গে একদম মিশে যায়। যদিও আমার গান আমি নিজে গাই খুব কম, একেবারে পালার সঙ্গে মিশে যায়। এবার পাঁচালির ছন্দ ছেড়ে এইবার বলবো আমি সুরে সুরে। তবে দেখো মা, সময় থাকতে তুমি চিন্তা করো, ব্রহ্মার 1 মুহূর্ত সাধারণ জীবলোকের 60,000 বছর। বাবা, সত্য কথা কিনা? কথাটা একটু স্মরণ রাখতে হবে। এই যে 4টি যুগ আছে না, সত্য, ত্রেতা, দাপর, কলি। আমি কথাটা শাস্ত্র থেকে খুলে বলি, আস্তে। সত্য, ত্রেতা, দাপর, বাজা। সত্য, ত্রেতা, দাপর, কলি। আসতে কইছি, ওরা ভয়তে চুপ করে গেছে। হ্যাঁ বাবা, আস্তে আস্তে বাজাবি। আমার বাবার মাইকও মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে, জম্বের ভালো বাবা, খুব আনন্দ পাচ্ছি। আমার বাবাও ভালো, যদিও গেঞ্জি গাইতেছে কালো আর সাদা। আমার ঠাকুর অভাব রাখবে না। আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। ব্রহ্মার 1 মুহূর্ত সাধারণ জীবলোকের 60,000 বছর। তাহলে কথাটা যাচ্ছি বলে, এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 যুগ, 4 যুগে একটা দিব্য যোগ বাবা, আর 71টা দিব্য যোগে 1 মন্বন্তর। 28 মন্বন্তরে একবার আমার গোলক বিহারী হরি এই পৃথিবীর পরে আসে। আর একটুখানি বলে যাই, 71 বার আমি কৃষ্ণ, 1971, 1988 বার আমি কৃষ্ণ এসেছি এই পৃথিবীতে। আমার গান্ধারী, তুমি চর্যবৃত্তি করবে, অন্যায় করবে, তুমি সাজা পাবে না। আমি কৃষ্ণ 1988 বার এসেছি এই পৃথিবীতে। যে কে কেমন কর্ম করছে, এই যে আসরে বসে আমরা হরিনাম কৃষ্ণ নাম করছি, যদি মনটা অন্যদিকে চালের বাতায় থাকে, মাফ করবে না গোবিন্দ তোমাকে। 1988 বার রামচন্দ্র এসেছে, 1988 বার রামচন্দ্র এসেছে। ব্রহ্মার মাত্র একটা দিবস। তবে তুমি যেদিন এসেছো আর যেদিন চলে যাবে, মাত্র একটা দিবস হয় না সাধারণ জীবলোকের। আমি করি বর্ণনা, মুহূর্ত সময়ের জন্য তুমি এসেছো বাবা, চিরদিন থাকতে পারবে না। তাই আমার গান, আহা।